হাদি ফিরে এসেছেন তার দেশে। মৃত হয়ে ফিরে এসেছেন এ কথা আমরা বলছি না, কারণ হাদি ফিরে এসেছেন যেন আরো জীবন্ত হয়ে, কিন্তু ফিরে এসে দেখলেন তার মৃত্যুকে বড্ড কম দামে বেচে দিয়েছে যেন কারা। কোটি মানুষ দোয়া করেছে হাদির জন্য, করেছে খোদার মিরাকল দেখার প্রার্থনাও। দলমত নির্বিশেষে হাত তুলেছে আসমানের দিকে। মাথায় গুলি লেগে মৃত্যুশয্যায় থাকা হাদি যেন হয়ে উঠেছিলেন ঐক্যের প্রতীক। হাদিকে মৃত ঘোষণা করার পর কেঁদেছে লাখো মানুষ। সারা বাংলাদেশে হাদিকে নিয়ে হাহাকার। আশা করা হচ্ছিল হাদির এই জীবনদান বদলে দেবে দেশের মনোভাবই, সবাই গাইবে সাম্যের গান। কিন্তু হাদির মৃত্যুর খবরে সারা দেশ জুড়ে যেন নেমে এসেছে এক অশান্ত ঢেউ। সেই ঢেউয়ে ভেসে গেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ আরো প্রতিষ্ঠানের কার্যালয়। আটকা পড়লেন সাংবাদিকরা। ভয়াল ধোঁয়া, আগুনে জীবনই ছিল হুমকির মুখে। ময়মনসিংহে পিঁপড়ার মতো পুড়ে গেল মানব সন্তান। দূতাবাসে হামলা, পুরো দেশের নানা জায়গায় হামলা, জ্বলল আগুন। মানুষের মন তখন যেন পরিণত হলো ভয়ে আর আতঙ্কে। জাদুর মতো হাদির মুখ কোনো ছায়ায় যেন ঢেকে গেল। মুখ্য হয়ে গেল দেশের পরিস্থিতি, গৌণ হয়ে গেল হাদির মৃত্যু। আলোচিত সাংবাদিক জুলকারনাইন শায়েরের মতো ব্যক্তিরা বললেন, অতি সস্তায় যেন বেচে দেয়া হলো হাদির খুন। তো কারা অপ্রাসঙ্গিক করতে চায় হাদিকে? হাদিকে একটা নেতিবাচক চরিত্র হিসেবে মানুষের মনে স্থান দিতে চায়। এর আগে আমাদের বিশ্লেষণ করতে হবে হাদিকে ব্যবহার করে কারা লুটছে ফায়দা, কারা খাচ্ছে লাভের গুড়টা, কারা আসলে মারতে পারে হাদিকে, কারা আবার প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে হামলা করল। এক এক পক্ষ স্বাভাবিকভাবেই একে অপরকে দায়ী করছে। চলুন দেখি বিশ্লেষণ কি বলে। নানা রাজনীতিক এর ব্যাখ্যা নানাভাবে দিয়েছেন। তাদের মতে শেখ হাসিনা একসময় গর্ব করে বলতেন গণভবনে তিনি দুটি নির্দিষ্ট পত্রিকা ঢুকতে দেন না। নাম না বললেও ইশারা ছিল স্পষ্ট। 2018 সালের নির্বাচনের আগে প্রথম আলোর প্রেস বন্ধের রাষ্ট্রীয় চেষ্টা কেবল বিদেশি হস্তক্ষেপে থেমেছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা এই পত্রিকাটিকে দেশের ও জনগণের শত্রু তকমা দিয়েছিলেন। ফটোকার্ড ইস্যুতে মতিউর রহমানের বিরুদ্ধে মামলা কিংবা সারা দেশে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার পাহাড় সবই ছিল এক পরিকল্পিত দমনপীড়ন। 2024 সালের নির্বাচনের পর আওয়ামী লীগের মূল এজেন্ডাই ছিল এই মতি মাহফুজ জুটিকে চিরতরে নিষ্ক্রিয় করা। কিন্তু যে কাজ পরাক্রমশালী শেখ হাসিনা এত বছরেও করতে পারেননি, তা 19শে ডিসেম্বরের কালো অধ্যায়ে ঘটে গেল। পত্রিকা দুটি প্রকাশিত হতে পারল না, কিন্তু এই আগুনের নেপথ্যের কুশীলব আসলে কারা? সাদা চোখে প্রচারণা চলছে যে হাদির অনুসারীরা পত্রিকা দুটির শিরোনামে ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। শিরোনাম ছিল তফসিল ঘোষণার পর প্রার্থী গুলিবিদ্ধ। প্রশ্ন হলো, এই শিরোনামে আপত্তির কি আছে? এখানে তো বরং স্পষ্ট যে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ দেশে নেই। খবরের শিরোনাম পছন্দ না হলে কি একটি জাতীয় প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া যায়? এই যুক্তি অত্যন্ত দুর্বল, বিশেষ করে হাদি নিজে যেখানে জীবদ্দশায় প্রথম আলোর গুরুত্বের পক্ষে কথা বলতেন। তিনি বলতেন, যারা সমালোচনা করে তারা যেন পারলে আরো 10টা প্রথম আলো বানিয়ে দেখায়। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অতীতের সামনে আপনার কাজটা কি? বলা হচ্ছে ছাত্র জনতা আগুন দিয়েছে। এটা ডাহা, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য। জুলাই আন্দোলনে যখন সারা দেশ অচল, ইন্টারনেট বন্ধ, তখন প্রথম আলো ও ডেইলি স্টার জীবনের ঝুঁকি নিয়ে প্রকৃত খবর পৌঁছে দিয়েছে। 12 টাকার পত্রিকার মানুষ 100 টাকা দিয়ে কিনেছে শুধু সত্য জানার তৃষ্ণায়। জুলাই যোদ্ধা মিডিয়া হিসেবে যমুনা টিভি বা নিউ এজের মতো এই পত্রিকাগুলোর নামও ইতিহাসে লেখা থাকবে। ফলে বন্ধুর উপর ছাত্র জনতা আক্রমণ করবে, এটি অসম্ভব। তাহলে কি আওয়ামী লীগ এই সুযোগ নিল? আওয়ামী লীগ হয়তো চায় বর্তমান সরকার দ্রুত ব্যর্থ হোক, যাতে তারা আবার ক্ষমতায় রাজনীতিতে দর কষাকষি করতে পারে। হাদি হত্যায় আওয়ামী কর্মীদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ তাদের জন্য গলার কাঁটা হলেও কাঁটা দিয়ে কাঁটা তোলার এই কৌশল হিসেবে তারা কি গণমাধ্যমকে টার্গেট করতে পারে? হাদি একজন সর্বজন গ্রাহ্য নেতা হয়ে উঠেছিলেন, যিনি এমনকি শত্রুর প্রতিও ইনসাফের ডাক দিতেন। তার সেই বিশাল ইমেজকে ম্লান করে দিয়ে মানুষের শোককে প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির দিকে ঘুরিয়ে দেওয়ার এই ছকটি কার? এদিকে বিএনপি মোটামুটি নিশ্চিত যে তারা ক্ষমতায় আসছে, কিন্তু তারেক জিয়ার ফেরার পথে কি কোনো অদৃশ্য দেয়াল তোলা হচ্ছে? হাদি হত্যায় মির্জা আব্বাসের নাম টেনে এনে বিএনপিকে বিতর্কিত করার নেপথ্যে আসলে কারা? ভারতের দিকেও অনেকে তাকাচ্ছেন।
পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত নিশ্চয়ই অস্থিতিশীলতা চায় না। তারা হয়তো বুঝে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশ আর গ্রহণ করবে না, তাই কেবল মানবিক কারণে আশ্রয় দিলেও তাকে পুনর্বাসনের দায় তারা নেবে না। জামায়াতের দিকেও সন্দেহ ছড়ানো হচ্ছে, কিন্তু তাদের কৌশলী অবস্থান এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের শান্ত বিচরণ এই ধ্বংসাত্মক কর্মের সাথে মেলে না। ভিপি সাদিক কায়েমের সাথে সন্দেহভাজনের ভুয়া ছবি ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টাটি তাই প্রশ্নবিদ্ধ। যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার শিবির নেতার ছায়ানট শাহবাগীদের দেখে নেয়ার আহ্বানের ভিডিও ভাইরাল হয়েছে, এটা বেশ বিব্রতকর অবস্থায় ফেলতে পারে সংগঠনটিকে। যা হোক, এই গভীর রাজনৈতিক গোলকধাঁধার জট খুলতে সাংবাদিক জুলকারনাইন শাহের এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলছেন, ইরাক, লিবিয়া বা সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আন্তদেশীয় প্রকল্প এখন বাংলাদেশে অভাবনীয় গতিতে সফল হচ্ছে। ওসমান হাদির খুন এবং শেখ হাসিনার প্রতি থাকা ঘৃণা, এই দুটিকে ঢাল হিসেবে ব্যবহার করে দক্ষিণপন্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে এই উগ্রবাদী গোষ্ঠীগুলোর জনবল সরবরাহের ক্যাম্প হিসেবে ব্যবহার করা যায়। একটি বিশেষ রাজনৈতিক দল হয়তো ভাবছে তারাই এই চাল চালছে, কিন্তু শায়ের সতর্কবার্তা হলো তারা আসলে উগ্রবাদী প্রকল্পের খোরাক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারেক রহমান দেশে ফিরে আসার আগেই বাংলাদেশের সামাজিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয়াই এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য। একদিকে গুম কমিশন ও বট বাহিনী দিয়ে সেনাবাহিনীকে মনোবল শূন্য করা হচ্ছে, অন্যদিকে অরাজকতার মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সাঁড়াশি আক্রমণ চলছে। এহেন ভয়াবহ সব তথ্যের কিছুটাও যদি সত্যতা থাকে, এটা পরিষ্কার বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে শকুনের ছায়া। অতল এক গহ্বরে পড়ার মতো অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে দেশকে। এই অবস্থায় সচেতন মহলের আহ্বান, দেশ টেকাতে হলে বাংলাদেশের পক্ষে থাকার বিকল্প নাই। চোখ কান খোলা না রাখলে আপনিও হতে পারেন গুলিবিদ্ধ হওয়ার থেকে শুরু করে উন্নত চিকিৎসা, এমনকি মৃত্যু, সবকিছু নিয়েই কেমন যেন একটা ধোঁয়াশা দেশের আকাশে। চারদিক থমথম করছে। এরই মধ্যে দেশের দুটি প্রভাবশালী গণমাধ্যম পোড়ানোর চেষ্টা, ভারতীয় হাইকমিশনে হামলা, ছায়ানট উদীচিতে অগ্নিকাণ্ড, সনাতন ধর্মের একজনকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা। এত সব ঘটনার পেছনে কে কোথা থেকে নাড়ছে কলকাঠি? সবচেয়ে বড় কথা হলো, এগুলো কি আদতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিশোধ, নাকি তার আড়ালে ঘটে চলেছে আরো ভয়ঙ্কর কোনো চাল? গত শুক্রবার রাজধানীর পুরানাপল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। এদিকে হাদির মৃত্যুর পরপরই শুরু হয়ে যায় অরাজক পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে ঢাকার রাস্তা উত্তাল হয়ে ওঠে। আমিও হাদি হব, গুলির মুখে কথা কব, রাগে ক্ষোভে বিপুল সংখ্যক মানুষ যেন উন্মত্ত হয়ে ওঠে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উঠে আসা ব্যতিক্রমী এক ছাত্রনেতা শরীফ ওসমান হাদি। বয়সে তরুণ হলেও ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে রাজপথে, মিছিলে এবং সামাজিক মাধ্যমে তার কণ্ঠ ছিল স্পষ্ট, ধারালো ও আপোষহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তার আশেপাশের ছাত্র রাজনীতির পরিসরেই ওসমান হাদির উত্থান। সেই হাদির মৃত্যু স্বাভাবিক নয়, কিন্তু মৃত্যুর পরেও কি রাজনীতির শিকার হলেন তিনি? খেলাফত আন্দোলনের নেত্রকোনা ২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহিম রুহির কথাই ধরা যাক। ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লাবের সামনে বলে বসলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আব্দুর রহিম রুহির এই বক্তব্যকে নিছক কথার কথা ভাবার কোনো কারণ নেই। এমন কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার কথা উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সরকারকে এই হামলা নির্বাচন বানচালের কোনো অপকৌশল কিনা তা খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন। প্রশ্ন উঠছে নাগরিক সমাজেও। সাংবাদিক থেকে শুরু করে সচেতন সব মহল ওই রাতের ঘটনায় সরব। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় শেষ রাত পর্যন্ত যা যা ঘটেছে এর পেছনে কার হাত রয়েছে তা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলছেন না কেউই। আপাতত দৃষ্টি সেদিকে দেশের বাইরে থাকা দু একজনকে এই হামলার নেতৃত্ব দিতে দেখা যায়, কিন্তু এর বাইরে এই হামলায় কারো কালো হাত আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেছেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায়। এই গোষ্ঠী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। কার কথা বলছেন মির্জা ফখরুল? এরপর সেই খেলাফতে আন্দোলনের রুহির কথাই ধরা যাক। তার সমমনা দলগুলো বলার চেষ্টা করছে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন পেছানোর কথা। শুধু নির্বাচন পেছানোর দাবিই নয়, বিপ্লবী সরকার গঠন সহ আরো বহু কথা চাউর হয়েছে বাজারে। আবার একটা মহল বলার চেষ্টা করছে বিএনপির শীর্ষ নেতারাও এখন টার্গেট, আর এসবই তারেক রহমানকে নিঃসঙ্গ করার মাস্টার প্ল্যান। সাংবাদিক মাসুদ কামাল জানিয়েছেন তার আশঙ্কার কথা, তারেক রহমানের প্রত্যাবর্তন প্রতিরোধ করতেই এই কর্মকাণ্ড। এরকম একটি ভিডিও পোস্ট করেছেন